ভাবি, একটা কাজ করতে পারবা? নিহা কিচেনে ঢুকতে ঢুকতে বলল। কি কাজ? এবার ঋতু আরেকটু নিহার গা ঘেঁষে আস্তে করে বলল, তুমি ওদের মা মেয়ের কফির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিতে পারবে? নিহা অবাক হয়ে ঋতুর দিকে তাকিয়ে বলল, ঋতু, তুমি এসব কি বলো? আমি ওদের কেন মারবো? কেন আবার? ওই নবাবের বেটিগুলো যে তোমাকে রোজ রোজ কথা শোনায় আর মায়ের খাওয়ার জন্য। আমার তো ইচ্ছে করতেছে এখনই গিয়া দুইটারে গলা টিপা মায়েরা ফেলি। যেমন মা তার তেমন মেয়ে, রাক্ষসী ডাইনি কোথাকার। নিহা কফি বানানোয় মনোযোগ দিয়ে বলল, ঋতু, এভাবে বলতে নেই। মানুষ কখনো রাক্ষস ডাইনি এসব হয় নাকি? মানুষ তো মানুষই হয়। আর তাছাড়া তুমি জানো না, মানুষকে হত্যা করার কথা ভাবাটাও যে পাপ। আরে রাখো তো এইসব জানাজানি। তোমার মতো আমার অত জানতে হইব না। ওদের আমি দু চোখে সহ্য করতে পারি না। ভাগ্যিস আমাকে বড় সাহেব তোমাকে আনার পর এনেছে, নয়তো আগে আনলে তো আমি কোনোদিনই থাকতাম না এই বাড়িতে। ঋতুর কথা শুনে নিহা হাসলো, হেসে বলল, ঋতু, তুমিও না, মানুষের বিরুদ্ধে এমন রাগ পুষে রাখতে নেই। আচ্ছা, তুমি যাও, রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কি আর করব, আমি যখন ভালো না, ভালো লইয়াই থাইকো। এই বলে গানটা গাইতে গাইতে ঋতু চলে গেল কিচেন থেকে। নিহা ঋতুর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো। মেয়েটা সত্যি অনেক ভালো, ওকে নিজের বোনের মতো করে ভালোবাসে সবসময়। কফি বানানো হলে নিহা 2 কাপ কফি নিয়ে শায়লা বেগম আর জেসি রুমে গেল। মা, আসবো? শায়লা বেগম মুখ বেঁকিয়ে বললেন, এনেছিস? এতক্ষণ লাগে 2 কাপ কফি আনতে? ওখানে রেখে যা। শায়লা বেগমের কথা শেষ হতে না হতে জেসি বলল, আরে মম, ইউ নো হোয়াট, ভাবি যে আমার আজ অসুস্থ, তাই হয়তো কফি আনতে একটু লেট হয়ে গেছে। আফটার অল আজ ভাইয়ার আদরটা একটু বেশি হয়ে গেছে যে। শায়লা বেগম অবাক হয়ে মেয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালেন। জেসি মায়ের চাহনিটা বুঝতে পেরে হেসে বলল, মম, তুমি তো জানো না আজ ভাবিকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। তুমি দেখলে শুধু চেয়ে থাকতে। কেন? কি দিয়ে মেরেছে আজ? জয় তো সচরাচর বেল্ট দিয়ে মারে, আজ কি নতুন কিছু দিয়ে মেরেছে? ওফ মম, মেরেছি কেন বলছো? বলো কি দিয়ে আদর করেছে। নিহা ওদের মা মেয়ের বিদ্রুপগুলো আর নিতে না পেরে ট্রেটা সেন্ট্রাল টেবিলের ওপর রেখে যখনই বেরোতে গেল তখনই জেসি বাদ সাধল। আরে ভাবি যে কই যাও? আমাদের কথা বুঝি সহ্য হচ্ছে না? আগে মমকে তো বলে যাও তোমাকে ভাইয়া কি দিয়ে আদর করেছে। নিহা কিছু না বলে মাথাটা নিচু করে রাখলো, কারণ ওর যে কিছুই বলার নেই। জেসি আবারও বলল, জানো মম, আজ ভাইয়া ভাবিজিকে ইলেকট্রিক তার দিয়ে মেরেছে। শায়লা বেগম অবাক হয়ে বললেন, তুই কি করে জানলি? আরে ভাইয়া যখন মারছিল আমি তখন ওদের রুমের সামনে দিয়েই যাচ্ছিলাম, আর তখনই দেখলাম। তাই নাকি? হুম। বাহ, আমার যে কি খুশি লাগছে। কি রে ছোট লোকের বাচ্চা, প্রতিদিন মার খেয়েও তোর এই বাড়িতে থাকার শখ মিটছে না? কেন পড়ে আছিস এখনো? সেখানেই বুঝতে পারছি না। চলে যা না এই বাড়ি থেকে। তুই গেলে আমি আমার ছেলের জন্য মীরাকে আনতে পারবো। তোর মতোই ছোট লোকের কি যোগ্যতা আছে যে আমার ছেলের বউ হওয়ার? মীরার যোগ্যতা আছে আমার ছেলের বউ হওয়ার। তুই যত তাড়াতাড়ি বিদায় হবি এই বাড়ি থেকে, তত তাড়াতাড়ি তোর ভালো হবে। এভাবে মা মেয়ে মিলে আরো 10 থেকে 15 মিনিট কথা শোনানোর পর নিহা ওদের রুম থেকে বেরিয়ে আসতে পারলো, তাও আবার রায়হান সাহেব এসেছে বলে। নিহার যেন বুক ফেটে কান্না আসছে। আজ স্বামী নামক মানুষটি ওর নয় বলে সবাই কথা শোনাতে পারছে। যদি স্বামী নামক মানুষটি ওর হতো তাহলে হয়তো কারো কিছু বলার সাধ্য থাকতো না। একটা মেয়ে আসলে যার দিকে তাকিয়ে পুরো জীবনটা শ্বশুরবাড়িতে কাটিয়ে দেয় সে হচ্ছে তার স্বামী। আর সেই স্বামীটাই যদি নিজের না থাকে তাহলে জীবনটা যেন মেঘে ঢাকা আকাশ। রাতের খাবার খেয়ে এসে সবে রুমে ঢুকলো নিহা। জয় আগেই খেয়ে চলে এসেছে রুমে আসতেই বেলকনি থেকে জয়ের হাসির আওয়াজ শুনতে পেল নিহা। নিহার বুঝতে দেরি হলো না জয় মীরার সাথে কথা বলছে। নিহা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। তারপর খানিক বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা পেতে শুয়ে পড়ল। জয় তখনও কথা বলছে মীরার সাথে। কথাগুলো একটু বড় বড় করে বলায় নিহার কানে অনায়াসে এসে পৌঁছাচ্ছে জয়ের কথাগুলো। ও কাম অন মীরা, তুমিও না এত টেনশন করো কেন বলো তো? আমি তোমার ছিলাম আর এখনো তোমারই আছি, ভবিষ্যতেও তোমারই থাকবো। আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না, বুঝলে? আর আমাদের মাঝে যে আসবে আমি তাকে ভেঙে গুড়িয়ে দিব। জয়ের কথা শুনে মীরা তাচ্ছিল্য হেসে বলল, হাসালে আমায়। এখনো বলবে আমাদের মাঝে কাউকে আসতে দিবে না? অলরেডি একজন এসে বসে আছে, তারপরেও একথা কিভাবে বলো তুমি? তুমি কি ওই গিয়েও ছোট লোকটার কথা বলছো? ডোন্ট ওয়ারি ডিয়ার,
খুব তাড়াতাড়ি ক্লোজ করবো ওর চ্যাপ্টারটা। তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সত্যি? ওকে আমি শুধুমাত্র ড্যাডের জন্যই সহ্য করেছি, নয়তো কবে এই রাস্তা ছুঁড়ে মারতাম। এনিওয়ে, আজ রাখছি, কাল দেখা হবে। হ্যাঁ, সি ইউ। সেম টু ইউ। জয় হেসে কল কেটে দিল। নিহার সাথে যত রাগারাগি করুক বা যতই মন খারাপ করুক, মীরার সাথে কথা বললে যেন জয়ের সব রাগ পানি হয়ে যায়। ওর সাথে কথা বললে যেন সব মন খারাপ দূর হয়ে যায়। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, হয়তো নিজের চেয়েও বেশি ভালোবাসে। জয়ের কথাগুলো শুনে নিহার চোখ থেকে 2 ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। যদিও এসব নিহা রোজই শোনে, কিন্তু তবুও যেন মনের মধ্যে খারাপ লাগা কাজ করে। কেন যেন যতবার জয়কে মীরার সাথে এসবগুলো কথা বলতে শোনে, ততবার মনে হয় নিহা কথাগুলো এই প্রথম শুনছে। জয় কি আসলে ওকে ছুঁড়ে ফেলে দিবে ওর লাইফ থেকে? নিহা কি সত্যি ওর জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দেবে? কিন্তু সে যাবে কোথায়? বিয়ের পর স্বামীর বাড়ি থেকে বের করে দিলে সেই মেয়েটার স্থান কোথাও হয় না, এমনকি বাবা মাও তখন পর করে দেয়। জয় যদি ওকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে সে যাবে কোথায়? বাবার বাড়িতে গিয়েও তো থাকতে পারবে না। সমাজ, পাড়া প্রতিবেশী সবাই বাবা মাকে কথা শোনাবে, বাবা মায়ের মুখে থুতু দিবে সবাই। তখন কি হবে ওর? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার হিসেব নেই। সময় বহমান, সময় তার নিজস্ব গতিতে চলে। কেউ সময়কে ধরে রাখতে বা বেঁধে রাখতে পারে না, চাইলেও ধরে রাখা সম্ভব না। সময়ের সাথে সাথে মানুষের জীবনও থেমে থাকে না, নিহার জীবনও থেমে থাকছে না। ভালো খারাপের মধ্য দিয়ে চলে যাচ্ছে তার জীবন। মাঝখানে কেটে গিয়েছে আরো মাস খানিকের মতো। শাশুড়ি ননদের বাজে কথা আর জয়ের রোজ মার খাওয়াতে পার হচ্ছে নিহার দিন। আজকাল নিহার নিজের জীবনের প্রতি রাগ হয় খুব। কেন যে সে এখনো বেঁচে আছে আর কেন যে সে মরে যাচ্ছে না, এটা ভেবেই নিজের ওপর রাগ হয়। কখন যে আজরাইলের ওকে চোখে পড়বে সেই দিনের অপেক্ষায় আছে সে। নিজের ওই অভিশপ্ত জীবনটার ওপর সে খুবই বিরক্ত। সময়টা সন্ধ্যা 7টা। প্রতিদিনের মতো আজও নিহা আর ঋতু সবে রাতের রান্নাটা শেষ করে যে যার রুমে গিয়েছে। নিহা রুমে এসে ওয়াশরুমে ঢুকে গেল। রান্না করে এসে হাত মুখ না ধুলে যেন নিজেকে ময়লা ময়লা লাগে। খানিক বাদে এশার আজান হবে, তাই নিহা হাত মুখ ধোয়ার সময় একেবারে অজু করে বেরিয়ে আসলো। তারপর কিছু সময় কোরআন তেলাওয়াত করে এশার আজান দেওয়ার সাথে সাথে নামাজ আদায় করে নিল। 8টার দিকে রায়হান সাহেব বাসায় ফিরলেন। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল, আর নিহা ওদেরকে কফি দিচ্ছিল। আজ কেন যেন মা মেয়ে সন্ধ্যায় কফিটা দিতে নিষেধ করে এখন টিভি দেখার সময় দিতে বলল। নিহাও তাই করলো। রায়হান সাহেব এসে কারোর সাথে কোনো কথা না বলে বরং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিহাকে উদ্দেশ্য করে বললেন, নিহা, মা আমার জন্য 1 কাপ চা নিয়ে রুমে আয় তো। বলে রায়হান সাহেব দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। নিহাও শ্বশুরের জন্য চা বানাতে কিচেনে চলে গেল। মিনিট 5 পর নিহা চা বানিয়ে রায়হান সাহেবের রুমে গেল। বাবা আসবো? রায়হান সাহেব তখন ফ্রেশ হয়ে এসে সবে বিছানায় বসেছিলেন। নিহার কণ্ঠ শুনে দরজার দিকে তাকালেন, হেসে বললেন, আয় মা, ভেতরে আয়, অনুমতি নেওয়ার কি আছে। নিহার ধীর পায়ে হাঁটা রায়হান সাহেবের সামনে গিয়ে চায়ের কাপটা রায়হান সাহেবের দিকে এগিয়ে দিল। এই নিন বাবা আপনার চা। রায়হান সাহেবও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে নরম গলায় বললেন, বস মা, তোর সাথে কিছু কথা বলার আছে। নিহাও কোনো প্রশ্ন না করে বিনা বাক্যে শ্বশুরের পাশে বসে পড়ল। রায়হান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, নিহা, মা তোকে একটা কথা। আমি জানি বাবা, আপনি যখন চা নিয়ে রুমে আসতে বলেছিলেন তখনই বুঝে গিয়েছিলাম আপনি কিছু বলবেন। নয়তো চা তো আপনি নিজেও নিচে গিয়ে নিয়ে নিতে পারতেন। আপনি আগে চাটা শেষ করুন, তারপর যা বলার বলবেন। নয়তো আপনি কথা বলা শুরু করলে চায়ের কাপটা একপাশে রেখে কথা বলবেন, তখন চায়ের কথা আপনার মনেই থাকবে না। তাই আগে চাটা খেয়ে নিন, আমি এখানেই আছি। রায়হান সাহেব হাসলেন। মেয়েটা ওনার সবকিছু খেয়াল রাখে, ওনার কোন জিনিস কেমন করে চায় সবই যেন না বলতে বুঝে যায়। আর এই জন্যই তো এই মেয়েটাকে উনি এত ভালোবাসেন। চা শেষ হতেই চায়ের কাপটা হাত বাড়িয়ে সেন্ট্রাল টেবিলের ওপর রেখে নিহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলেন রায়হান সাহেব। নিহাও শ্বশুরের সিরিয়াসনেস দেখে মনোযোগ দিয়ে চেয়ে রইল, শ্বশুরের মুখে পানে কি বলে তা শোনার জন্য। রায়হান সাহেব কিছু সময় নীরব থেকে ছোট্ট একটা শ্বাস ফেলে বলে উঠলেন, নিহা মা, আমি আজ অনেক আশা নিয়ে একটা কথা বলবো তোকে, আশা করি তুই আমাকে নিরাশ করবি না। কি কথা বাবা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই আপনার কথা রাখবো। কি কথা বলুন। মা, জয় তো তোর সব কথা শুনে তোকে বিয়ে করার পর থেকে অনেক বদলে গিয়েছে। আমার আগের বন্ধু বান্ধব নিয়ে মেতে থাকা ছেলেটা তোকে আনার পর থেকে রাত 10টার আগেই ঘরে ফিরে আসে। আমি জানি জয় তোকে অনেক ভালোবাসে, কিন্তু এটাও জানি তুই কিছু বললে সে না করবে না। দেখ মা, আমার বয়স হচ্ছে, কখন কি হয়ে যায় তার কোনো ঠিক নেই। এই বয়সে বিজনেসটা একা হাতে সামলানো কতটা কষ্ট বুঝতেই তো পারছিস। আর তাই আমি চাই জয় আমার বিজনেসটা নিজেই দেখাশোনা করুক। আমি জানি ও তোর কথা ফেলবে না। প্লিজ মা, তুই একটু বিষয়টা বুঝিয়ে বল।
চাইলে আমিই বলতে পারতাম ওকে, কিন্তু আমি চাই ও নিজ থেকে আমাকে এসে বলুক। আর এটা সম্ভব হবে তুই ওকে বুঝিয়ে বললে। বল মা, আমার এই একটা আবদার রাখবি তো? বলতে বলতে রায়হান সাহেব নিহার সামনে হাত জোর করে ধরলেন। নিহা তো শ্বশুরের কথাগুলো শুনে রীতিমতো বাকরুদ্ধ। সে এই মুহূর্তে কি বলবে বা কি বলা উচিত ওর কিছুতেই বুঝতে পারছে না। কারণ সে নিশ্চিত যদি এই কথাটা জয়কে বলে তাহলে ওর গায়ে হাত তুলতে জয় দুইবার ভাববে না। কিন্তু রায়হান সাহেবেরও তো কোনো দোষ নেই। উনি তো চাইলেই পারেন ওনার ছেলেকে যেন অন্য 10টা ছেলের মতো বাবার বিজনেস দেখাশোনা করে। উনি তো জানেন না ওনার ছেলে বউয়ের সাথে কেমন আচরণ করে। আর তার কারণ হচ্ছে নিহাই এই সম্পর্কে শ্বশুরকে কিছু জানায়নি। আর জয়ও বাবার সামনে বরাবরই ভদ্র আর সুশীল একজন ছেলে। তাই জয়ের নিহার সাথে করা আচরণগুলো সহজেই রায়হান সাহেবের অগোচরে থেকে যায়। ফলে রায়হান সাহেব মনে করেন ওনার ছেলে বউকে অনেক ভালোবাসে। নিহার বুঝে আসছে না বাবাকে কিভাবে বলবে যে সে জয়কে কথাটা বলতে পারবে না, কারণ জয়কে কিছুতেই ওর কথা শুনবে না, উল্টো ওকে আরো মারধর করবে। কিন্তু রায়হান সাহেবও না বলার উপায় নেই, কারণ নিহা যদি জয়কে কথাটা বলতে পারবে না বলে তাহলে হয়তো রায়হান সাহেব সন্দেহ করবেন। নিহা দিক বেদিক শূন্য হয়ে যখন কিছু বলবে ভাবছিল তখনই রায়হান সাহেব আবারও বলে উঠলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? পারবি না এই বুড়ো বাবাটাকে একটু রেস্ট দিতে? কেন পারবো না বাবা? আমি বলবো জয়কে। আপনি একদম টেনশন করবেন না। দেখবেন আপনার ছেলে কাল সকালে নাস্তার টেবিলে আপনাকে নিজের মুখে বলবে অফিসে যাওয়ার কথা। আমার উপর ভরসা রাখুন। নিহার কথা শুনে রায়হান সাহেবের মুখে প্রশস্ত হাসি ফুটল। নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, থ্যাঙ্কস মা, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না। তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তাই তো ওর মাকে না বলে কথাটা তোকে দিয়ে বলাচ্ছি। কাল সকালের অপেক্ষায় রইলাম তাহলে। নিহা মেকি হাসল, মুখের কৃত্রিম হাসিটা বজায় রেখেই বলল, আচ্ছা বাবা, আমি তাহলে আসছি। আপনি কিছুক্ষণ বিশ্রাম নিন। আচ্ছা মা। নিহা চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসলো রায়হান সাহেবের রুম থেকে। তবে মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিভাবে সে এই কাজটা করবে, কিভাবে জয়কে বলবে যে ও যেন এদিক সেদিক না ঘুরে বাবার বিজনেসটা দেখাশোনা করে, কিভাবে বলবে এসব। রাতের খাবার খেয়ে যে যা রুমে চলে গেল। সবাই চলে গেলে নিহা আর ঋতু ডাইনিংটা গুছিয়ে নিজেরাও কিচেনে গিয়ে খেয়ে নিল। তারপর কিচেনের কিছু টুকটাক কাজ করে নিজেদের রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। জয়কে এই সময় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো নিহা, কারণ সে তো এই সময় বেলকনিতে ড্রিঙ্ক করে। পর মুহূর্তে মদের ঘ্রাণ নাকে আসতেই মনে পড়ল আজ তো সে প্রতিদিনের থেকে একটু দেরি করে রুমে এসেছে। হয়তো এই সময়ের মধ্যে জয়ের ড্রিঙ্ক করা হয়ে গেছে। নিহাকে রুমে আসতে দেখে জয় এক নজর নিহার দিকে তাকিয়ে আবারও নিজের মোবাইল টিপায় মনোযোগ দিল। জয় ড্রিঙ্ক করার পরেও এমন নর্মালভাবে থাকে যে ওকে দেখে বোঝার উপায় নেই ও একটু আগে ড্রিঙ্ক করেছে। নিহা মনে মনে সাহস সঞ্চয় করে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। শ্বশুরের বলা কথাটি বলার জন্য বার কয়েক মুখে এনেও যেন আবারও ভেতরে ঢুকিয়ে ফেললো। নিহার যেন মুখ দিয়ে কথা বের হতে চাইছে না, কিন্তু ও যে রায়হান সাহেবকে কথা দিয়েছে জয়কে বুঝিয়ে বলবে। নিহা বারবার কয়েক শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ভীতু গলায় বলল, শুনছেন, একটা কথা বলার ছিল। জয় জানতো নিহা ওকে কিছু বলার জন্য এখানে এসে দাঁড়িয়েছে, তাই তো মোবাইলে দৃষ্টি রেখেও কর্ণপাতটা নিহার দিকেই রেখেছিল। নিহার মুখ থেকে কথা বেরিয়ে আসতেই সে মোবাইলটা বালিশের পাশে রেখে নিহার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নিহাকে একবার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, কথাকে আমাকে বলবি নাকি ফ্লোরকে বলবি? নিহা চমকে তাকালো, আমতা আমতা করে বলল, মানে? ফ্লোরের দিকে তাকিয়ে বলছিস, তাই ভাবলাম কথাটা কাকে বলতে চাইছিস, আমাকে নাকি ফ্লোরকে? নিহা এবার ফাঁকা একটা ঢোক গিলে বলল, আপনাকেই বলার ছিল। বল কি কথা? তার আগে আপনাকে অনুরোধ করছি, প্লিজ আমার কথাটা ঠান্ডা মাথায় শুনবেন। রেগে যাবেন না প্লিজ। নিহার কথা শুনে জয় বেশ বিরক্ত বোধ করলো, রাগী কণ্ঠে বলল, ন্যাকামি না করে বল কি বলবি। নিহা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজের মধ্যে কিছুটা সাহস সঞ্চয় করে এবার বলতে শুরু করলো, আসলে বলছিলাম যে দেখুন, বাবার বয়স হয়েছে, ওনার এবার ঘরে বসে কাটানোর সময়। আপনি যদি ওনার বিজনেসটা দেখাশোনা করতেন তাহলে উনি এই বয়সে একটু বিশ্রাম নিতে পারতেন। আমি জানি এটা বলার অধিকার নেই আমার, আর এটাও জানি আপনি আমার কথা রাখতে বাধ্য নন। তাই বলছিলাম যে আমার কথা নয়, বরং বাবার কথাটা ভেবে অন্তত একবার বাবার বিজনেসটা নিজের হাতে তুলে নিন। উনি চাইছেন আপনি যেন ওনার বিজনেসটা নিজের হাতে সামলান, কিন্তু আপনাকে বলতে সংকোচ বোধ হচ্ছে, তাই আমাকে বললেন যেন আমি আপনাকে বুঝিয়ে বলি। আপনি প্লিজ। বাবা বললো বুঝাই বলতে, আর তুইও নাচতে নাচতে চলে আসলে আমাকে বুঝাই বলতে। হ্যাঁ,
আসলে আমায় এই তোর কি যোগ্যতা আছে আমাকে বুঝিয়ে বলার? আর সবচেয়ে বড় কথা হলো তুই আমার কে যে আমাকে বুঝিয়ে বলবি আর আমি রাজি হয়ে যাব? তার চেয়েও বড় কথা হলো তুই ভাবলি কি করে আমি তোর কথা রাজি হয়ে যাব? নিহা ভেবেছে জয় ওকে শোয়া থেকে উঠে গিয়ে মারবে, তাই মাথা নিচু করে কথাগুলো বলছিল। কিন্তু জয়ের কথা শুনেই অবাক হয়ে জয়ের দিকে তাকালো। জয় শোয়া থেকে উঠে বসেছে, তখন বিছানায় বসেই বলল, আচ্ছা আমি যদি তোর কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আমার কথা নয়, বাবার কথা। হ্যাঁ সেটাই, আমি যদি বাবার কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি। আপনি কি চান বলুন, আমি আপনার সব কথা রাখবো। আপনি যেটা বলবেন আমি সেটাই করব। ওকে ফাইন, তাহলে আমাদের মধ্যে ডিল হয়ে যাক একটা। ডিল? হ্যাঁ ডিল। আমি ড্যাডের বিজনেসটা দেখাশোনা করব। ইনফ্যাক্ট আমি কালকে ড্যাডের বিজনেস জয়েন করব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। আচ্ছা কি শর্ত বলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। শিওর? হুম। ওকে ফাইন, আমি কাল থেকে অফিস যাব, তবে আমি কাল অফিস থেকে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি। আমি অফিস জয়েন করব আর তুই আমার জীবন ছাড়বি। আর সহজভাবে যদি বলতে চাই তাহলে বলবো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। এখন বল, আমার শর্তে রাজি আছিস? জয়ের কথা শুনে নিহা যেন 440 ভোল্টের ঝটকা খেল। নিহা জানতো জয় ওর কথায় বিপরীতে মারাত্মকভাবে রিয়্যাক্ট করবে, কিন্তু নিহা ভাবতেও পারেনি জয় ওকে এমন একটা কথা বলবে। নিহা যেন জয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। কোনো কথাই এই মুহূর্তে বের হচ্ছে না ওর মুখ দিয়ে, শুধু চোখগুলো জলে ভরে উঠেছে। নিহা নীরবতা দেখে জয় আবারও বলে উঠল, কি হলো, এখন চুপ হয়ে গেলি কেন? তখন তো খুব বলছিলি আমি যেটা বলবো সেটা করবি, তবুও আমি যেন ড্যাডের ইচ্ছাটা পূরণ করি। এখন তাহলে চুপসে গেলি কেন? যেটা পারবি না সেটা কখনো আমার সামনে বলতে আসিস না, শুধু শুধু চাপা মার। আমি আপনার শর্তে রাজি আছি। জয় যেন নিহার কথা শুনে কয়েক সেকেন্ডের জন্য হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল নিহার দিকে। আসলে নিহার মুখ থেকে সে এই কথাটা শুনবে আশা করেনি। সে তো ভেবেছিল নিহাকে এটা বললে নিহা ওকে বিজনেসের ব্যাপারটা নিয়ে আর কিছু বলবে না, কিন্তু নিহা যে জয়ের শর্তে এমন রাজি হয়ে যাবে জয় সেটা কল্পনাও করেনি। নিহা আবারও বলে উঠল, আপনার শর্তে আমি রাজি আছি। আপনি কাল অফিস থেকে আসার পর আমাকে আর এই বাড়িতে পাবেন না। আপনি আসার আগেই আমি চলে যাব। নিহার চলে যাওয়ার কথা শুনে জয়ের মনে যেন আনন্দে লাড্ডু ফুটতে লাগলো। এই তো সুযোগ, এই গেও ছোট লোকটাকে বিদায় করার। জয় যেন কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। নিহা ওর জীবন থেকে চলে যাবে কথাটা ভাবতেই যেন খুশিটা আকাশ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু খুশিটা চেপে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, শুধু চলে গেলেই তো হলো না, আমার ডিভোর্স চাই। তোর কি বিশ্বাস আছে যে চলে গিয়ে আবার ফিরে আসবি না? তাই আগে ডিভোর্স দিবি, দেন চলে যাবি, অ্যান্ড দেন আমি ড্যাডের অফিস জয়েন করবো। আফটার অল ডিল বলে কথা, একটা সাইন না হলে অন্যটা সাইন কি করে হবে? নিহা তাচ্ছিল্য হাসল। তাচ্ছিলের হাসিটা মুখে বজায় রেখে বলল, ভয় পাবেন না, যাওয়ার কিছুদিনের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব আমি, সাথে সাইনটাও করে দিব। পারলে কালকেই ডিভোর্স পেপারে সাইন করে দিতাম, কিন্তু একদিনের মধ্যে তো আর ডিভোর্স পেপার রেডি করা যায় না। বাবা চাইছেন কাল সকালে নাস্তা টেবিলে আপনি ওনাকে ওনার বিজনেস দেখাশোনার কথাটা বলেন, আর আমার মনে হয় আপনি ওনার ইচ্ছেটাকে পায়ে ঠেলে দিবেন না। ওকে ফাইন, ডিল ইজ ফাইনাল। নিহা তাচ্ছিল্য হেসে ওয়াশরুমে চলে গেল। জয়ও একরাশ খুশি নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। অ্যাটলিস্ট এই গেও ছোট লোকটাকে ওর জীবন থেকে দূর করতে পারবে কাল। পরদিন সকালে সবাই ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় হঠাৎই জয় গলা কাকড়ি দিয়ে বলে উঠল, অ্যাকচুয়ালি ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল। জয়ের কথা শুনে সাথে সাথে নিহা চমকে জয়ের দিকে তাকালো। তার মানে জয় সত্যি সত্যি অফিস জয়েন করবে। নিহা অধীর আগ্রহ নিয়ে জয়ের দিকে তাকিয়ে রইল জয় কি বলবে তা শোনার জন্য। রায়হান সাহেবও ছেলের কথা শুনে ছেলের দিকে তাকালেন, তবে শায়লা বেগম এবং জেসির কোনো হেলদোল হলো না। ওরা আগের মতোই নিচের দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে। বল বাবা, কি বলবি? বাবার সম্মতি পেয়ে জয় একটু নড়েচড়ে বসে শান্ত গলায় বলল, ড্যাড, বলছিলাম যে তোমার তো বয়স হয়েছে, এখন এই বয়সে তোমার বিজনেস দেখাশোনা করাটা একটু টাফ হয়ে যাচ্ছে না? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত, আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি তোমার বিজনেস দেখাশোনা করব। জয়ের কথাগুলো শুনে রায়হান সাহেব আর নিহা খুশি হলেও শায়লা বেগম আর জেসি দুজনেই যেন আকাশ থেকে পড়ল। জয়ের কথা শুনে মা মেয়ে দুজন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ওরা ঠিক শুনছে তো নাকি ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছে? শায়লা বেগম নিজের অদম্য কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরেই বলে ফেললেন, জয় কি বলছিস বাবা তুই এসব? তোর কি মাথা টাতা গেছে? তুই বিজনেস দেখাশোনা করবি মানে? তোর এখনো কি বিজনেস সামলানোর বয়স হয়েছে?
এখন লাইফটাকে এনজয় করার সময়। আর তুই কিনা বিজনেস দেখাশোনা করতে চাচ্ছিস? বাবা, তোর জ্বর টর আসেনি তো? শায়লা বেগমের কথা শুনে মুহূর্তে রায়হান সাহেবের রাগ উঠে গেল। উনি রেগে কিছু বলতে যাবেন তার আগেই জয় হাসি মুখে বলে উঠল, আরে মম, আমার জ্বরটার কিছুই আসেনি। আমি যা বলছি একদম ভেবেই বলছি। অ্যাকচুয়ালি কাল যদি নেহা না বুঝতো আমায়, তাহলে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না এসব। থ্যাঙ্কস নেহা, আমাকে বুঝিয়ে বলার জন্য। নিহার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে কথাগুলো বলল জয়। নিহা কোনো রিয়াকশন দেখালো না, কারণ সে জানে জয় এসব বাবাকে খুশি করার জন্যই বলছে। আর তাই জয়ের কথা শুনে নিহা খুশি হওয়ার পরিবর্তে তাচ্ছিল্য হাসল। কত সুন্দর অভিনয় করতে পারে এই মানুষটি। ওকে একটা শর্ত ধরিয়ে দিয়ে বাবার সামনে কত সুন্দর প্রশংসা করার নাটক করছে। রায়হান সাহেব ছেলের প্রতি খুশি হলেন, কারণ ওনার ছেলে ওনারই পছন্দ করা মেয়েটাকে অনেক ভালোবাসে। রায়হান সাহেবের মনে যেন একরাশ ভালো লাগা ছুঁয়ে গেল। রায়হান সাহেব খুশি হলেও খুশি হতে পারলেন না শায়লা বেগম। শায়লা বেগম রাগে কটমট করতে করতে রুমে চলে গেলেন। সাথে জেসিও উঠে চলে গেল মায়ের পেছন পেছন। জয় এটা দেখে বাঁকা হাসলো। ওর বুঝতে দেরি হলো না মম কেন উঠে চলে গিয়েছে। জয় হাসি মুখে রায়হান সাহেবের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ড্যাড, আমি একটু মমের সাথে কথা বলতে আসছি। মম হয়তো রাগ করেছে আমার সাথে। তুমি তো জানোই মম কেমন। আসছি, হ্যাঁ। ওকে। জয় বাবার কথার প্রত্যুত্তরে সৌজন্য সূচক হাসি দিয়ে ওপরে চলে গেল, অর্থাৎ মায়ের রুমে চলে গেল। রায়হান সাহেব মুখে তৃপ্তির হাসি টেনে নিহার দিকে তাকালেন। নিহা তখনও ডাইনিং এর পাশে দাঁড়িয়ে জয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। রায়হান সাহেব হাস্যোজ্জ্বল কণ্ঠে বললেন, নিহা। নিহা দ্রুত চোখ সরিয়ে শ্বশুরের দিকে দৃষ্টি রাখলো। মুখে হাসি টেনে বিনীত কণ্ঠে বলল, জি বাবা, বলুন। জানিস মা, আজ আমি অনেক খুশি। অবশেষে জয় আমার বিজনেসটার দায়িত্ব নিতে চললো। আর এসব সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। তোকে ধন্যবাদ দিব না, কারণ বাবা হয়ে মেয়েকে ধন্যবাদ দেওয়াটা বেমানান। তুই বরং বল যে তুই আমার কাছে কি চাস। আজ তুই যেটা চাইবি আমি তোকে সেটাই দেওয়ার চেষ্টা করবো। বল মা, কি চাস তুই? না বাবা, আমার কিছু লাগবে না। আপনি বরং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনার দোয়াটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। আর কিচ্ছু চাই না আমার। আপনি খুশি হয়েছেন সেটাই অনেক আমার জন্য। আরে মা, দোয়া তো আমি সবসময় করি, কিন্তু কিছু দেওয়ার সুযোগ তো বারবার আসে না। তাই আজ আমি তোকে কিছু দিতে চাইছি। বল, কি চাস তুই? বললাম তো বাবা, আমার কিছু লাগবে না। আমার সব আছে। আপনি শুধু দোয়া করলেই হবে। আমি সত্যি অনেক ভাগ্যবান রে মা, যে তোর মতো একটা মেয়ে পেয়েছি। তোর জন্যই আজ আমার ছেলেটা বদলালো। তোর ওই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না রে, কোনোদিন শোধ করতে পারবো না মা। বাবা, আপনিও না কি সব বলেন? কিসের ঋণ, কিসের কি? আমি বরং আপনার কাছে কৃতজ্ঞ। আমার মতো একটা মেয়েকে আপনি আপনার ছেলের বউ বানিয়েছেন। মম, এখনো কি রাগ করে আছো আমার উপর? তোমাকে তো সব বললাম এখন কেন আমি ড্যাডের বিজনেসে জয়েন হচ্ছি। আই থিঙ্ক আমার মতো তোমারও খুশি হওয়া উচিত। হ্যাঁ মম, ভাইয়া একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। অবশেষে এই গেও ছোট লোকটা আমাদের বাড়ি থেকে বিদায় হবে। উফ। জয় মাকে রুমে এসে সব বলার পরও যখন মায়ের মুখে হাসি ফুটল না, তখন জেসি কথাগুলো বলল। দুই ভাই বোনের কথা শুনে শায়লা বেগম ক্ষীণ স্বরে বললেন, সত্যিই চলে যাবে ওই ছোট লোকটা, নাকি ঢপ মেরেছে তোকে? মম, ওকে এতদিন আমার এইটুকু চেনা হয়ে গেছে যে ও কথার খেলাপ করবে না। আমার বিশ্বাস ও যেটা বলেছে সেটা রাখবে। ছেলের কথা শুনে মুহূর্তেই শায়লা বেগমের মেঘে ঢাকা মুখটা খুশিতে ঝলমল হয়ে গেল। সে ছেলের কাঁধে হাত রেখে বললেন, গ্রেট বাবা, এই না হলে আমার ছেলে। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমি তোর সিদ্ধান্তে অনেক খুশি হয়েছি। এখন যা, তোর জন্য নিচে তোর বাবা বসে আছে। তুই তো এখনো রেডি হসনি। তাড়াতাড়ি রুমে গিয়ে রেডি হয়ে নে। আর হ্যাঁ, ওই ছোট লোকটাকে আরো একবার ওর দেওয়ার কথাটা মনে করিয়ে দিবি যাওয়ার আগে। আমি তো আজ সবাইকে ট্রিট দিব খুশিতে। জেসি, রেডি হয়ে নে, আমরা বের হব। জয় কিছু না বলে মুচকি হেসে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই রায়হান সাহেব বলে উঠল, কথা হয়েছে মা ছেলের? হ্যাঁ ড্যাড, তুমি 5 মিনিট বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আফটার অল আজ তোকে সব বুঝিয়ে দিতে হবে তো আমার। আজ তোকে সব বুঝিয়ে দিয়ে কাল থেকে আমি বাড়িতেই থাকবো। গো ফাস্ট। নিহামা, তুইও যা, ওর কিছু প্রয়োজন হতে পারে। আমি? নিহার অবাক করা প্রশ্ন শুনে রায়হান সাহেব হেসে বললেন, হ্যাঁ যা মা। নিহাও আর কোনো উপায় না পেয়ে অগত্যা জয়ের পেছন পেছন রুমে চলে গেল। নিহা কি করবে বুঝতে পারছে না, তাই রুমে এসে এক জায়গায় দাঁড়িয়ে রইল।
জয় অফিসের জন্য নর্মাল ড্রেস পাল্টে ফর্মাল ড্রেস পরে নিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আঁচড়ে নিয়ে গলার টাইটা বাঁধতে বাঁধতে নিহার দিকে না তাকিয়েই বলল, কাল কি ডিল হয়েছে মনে আছে তো? নিহা এতক্ষণ ধরে জয়ের দিকে তাকিয়ে জয়ের রেডি হওয়াগুলোই দেখছিল। আসলে জয়কে ফর্মাল ড্রেস আপে এত বেশি সুন্দর লাগছিল যে নিহা সব ভুলে গিয়ে এক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়েছিল। আর এতটাই মুগ্ধ হয়ে অন্যমনস্কভাবে তাকিয়েছিল যে জয়ের প্রশ্নটা যেন ওর কানেই পৌঁছালো না। জয় নিহার কোনো উত্তর না পেয়ে গলা টাইটা ঠিক করতে করতে পেছনে ঘুরে তাকালো। নিহা তখনও ওর দিকে তাকিয়ে আছে। জয় কয়েক সেকেন্ড নিহার দিকে তাকিয়ে গলা কাকড়ি দিয়ে বলল, এই যে ম্যাম, শুনছেন? জয় কথাটা একটু জোরে বলাতে নিহা চমকে উঠল, সাথে সাথে আমতা আমতা করে বলে উঠল, জি বলুন, কিছু বলছিলেন? বলছিলাম যে কাল রাতে কি ডিল হয়েছিল মনে আছে? মুহূর্তে নিহার বুকটা ধুক করে উঠল। ও তো এতক্ষণ ভুলে গিয়েছিল যেই মানুষটার দিকে সে মুগ্ধ হয়ে তাকিয়েছিল এত সময় ধরে সেই মানুষটা আদৌ ওর নয়। সে তো তাকে বিদায় করতে চায়। মানুষটার ভালোবাসা যে কখনোই সে পাবে না। নিজেকে তটস্থ করতে নিহা জবাব দিল, মনে আছে। গুড, তাহলে মনে থাকে জানো। চাইলে এখন থেকে গোছগাছ শুরু করে দিতে পারিস। আমি আসছি। আর হ্যাঁ, গুড বাই। বলেই জয় হেসে রুম থেকে বেরিয়ে গেল। আর নিহা স্তব্ধ হয়ে ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে রইল। একরাশ শূন্যতা যেন নিহাকে চারপাশ থেকে ঘিরে ধরল। নিহা দিক বিদিক শূন্য হয়ে ধপাস করে খাটে গিয়ে বসে পড়ল। তারপর নিজে নিজেই বিড়বিড় করে আওড়াতে লাগলো, আচ্ছা, আমি কি এমন ভুল করেছিলাম যে আমাকে ভালোবাসা যায় না? কি এমন অন্যায় করেছি যে এই একটা বছরেও ওনার মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলাম না? ভেবেছিলাম আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। মনে করেছিলাম একদিন না একদিন আমাকে ঠিক বুঝবে, ভালোবাসবে। কিন্তু ভুল ছিলাম আমি। আমি পারলাম না ওনার মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে। পারলাম না ওনার মনে আমার জন্য একটু জায়গা তৈরি করে নিতে। আমি আমি আসলেই ব্যর্থ। উনি একদম ঠিক বলেছেন। আমার আসলে ওনার লাইফে থাকার কোনো যোগ্যতাই নেই। যেই মেয়ে 1 বছরেও স্বামীর মন জয় করতে পারে না, তার আসলে স্বামীর ঘরে থাকাটাই মানায় না। চলে যাব আমি, অনেক দূরে চলে যাব, আর কখনো ওনার জীবনে ফিরে আসবো না। কথাগুলো বলতে বলতে নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল নিহার। তবে সন্তপনে সে তা মুছেও নিল। আর সে কাঁদবে না। এই চোখের পানিগুলো সে আর বের হতে দিবে না। নিহা নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে কাপড় গোছানোতে মনোযোগ দিল। এখনই সব গুছিয়ে নেওয়া উচিত, কারণ দুপুরের পরপরই বের হতে হবে, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। আজ প্রথমবারের মতো জয় অফিস জয়েন করতে এসেছে দেখে রায়হান সাহেব ছেলেকে অফিসে এনে হাসি মুখে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন, এই বলে যে এখন থেকে জয় অফিসের নতুন এমডি। কিন্তু আজ থেকে সে এই অফিসের বস। তাই সবাই স্যার বলে সালাম বিনিময় করে পরিচয় পর্ব সারতে লাগলো। সবার সাথে পরিচয় পর্ব শেষ হলে রায়হান সাহেব ছেলেকে নিয়ে কেবিনে গেলেন। তারপর নিজের চেয়ারটার পেছনে গিয়ে দাঁড়িয়ে চেয়ারের হাতলের ওপর 2 হাত রেখে হেসে বললেন, আয় বাবা, বস এখানে। এতদিন এটা আমার আসন ছিল, আজ থেকে তুই এই আসনে বসবি। এখন থেকে চেয়ারটা তোর। অবশ্য আজ তোকে বেশি সময় থাকতে হবে না এখানে, কারণ আজ প্রথম দিন এসেছিস। আর তাই আজ জাস্ট সব বুঝে নিবি, দেন কাল থেকে পার্মানেন্টলি অফিসে বসবি। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আয় বস। জয় বাবার কথা মতো চেয়ারে গিয়ে বসলো। রায়হান সাহেব এবার টেবিলের অপর পাশে জয়ের মুখোমুখি চেয়ারে এসে বসলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, তো এখন কেমন লাগছে? ভালো ড্যাড। জয় গায়ের কোটটা ঠিক করতে করতে বলল, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, যেটা আগে কখনো হয়নি। অনেস্টলি স্পিকিং, আই এম ফিলিং গুড। যাক, ভালোই হলো তাহলে। জানিস আজ আমি কতটা খুশি তোর উপর। আমি জানতাম তুই একদিন না একদিন বুঝবি, আর আজ সেই দিনটা অবশেষে আসলো। আমি খুব খুশি, আজ খুব খুশি। জয় অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে রইল। আসলে সে অবাক হয়েছে নাকি মুগ্ধ হয়েছে বাবার আচরণে সেটাই বুঝতে পারছে না। তবে আজ কেন যেন বাবার মুখে তৃপ্তির যে হাসিটা দেখছে জয়, সেটা সে আজীবন দেখতে চায়। আর এই হাসিটা সম্ভব হয়েছে একমাত্র নিহার জন্য। নিহা না বুঝালে হয়তো কখনোই বুঝতো না সে। তবে বেশি সময় ভাবলো না সে। সব ভাবনা একপাশে রেখে বাবাকে আশ্বস্ত করে বলল, ড্যাড, আজ থেকে তুমি টেনশন মুক্ত। তোমাকে এসব জিনিস, বিজনেস ডিল, ক্লায়েন্ট, এসব নিয়ে টেনশন করতে হবে না। আজ থেকে আমার উপর ছেড়ে দাও। ট্রাস্ট মি, তোমাকে আমি নিরাশ করবো না। আমাকে যে বিশ্বাস করে নিজে একটু একটু করে গড়ে তোলা বিজনেসটা হাতে তুলে দিয়েছো, সেটার মূল্য আমি রাখবো। আই প্রমিস ড্যাড। রায়হান সাহেব আবারও তৃপ্তি ভরা প্রশস্ত একটা হাসি টেনে নিলেন মুখে। তারপর বাবা ছেলে মিলে বিজনেস সংক্রান্ত কথা বলল ব্যাপক সময় ধরে। রায়হান সাহেব অফিসের কিছু বিষয় বুঝিয়ে দিতে আর জয় সবকিছু বুঝে নিতে নিতে দুপুর 2টা বেজে গেল। জয় বাবা, তোর এখন ছুটি, এখন তুই যেতে পারিস। আজ আর অফিসে আসতে হবে না, কাল থেকে একেবারে আসিস।
আজ শুধু তোকে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্যই আনলাম, নয়তো কাল থেকেই জয়েন হতে বলতাম। বাবার মুখে এখন ছুটি কথাটা শুনে জয় অবাক কণ্ঠে বলল, ড্যাড, তোমাদের অফিসে কি দুপুর 2টা বাজেই ছুটি দিয়ে দেওয়া হয়? আরে তা হতে যাবে কেন? তাহলে তুমি বলছো যে এখন আমার ছুটি? আরে পাগল ছেলে, এটা তো আমি তোর জন্য বললাম। তুই আজ প্রথম দিন অফিসে জয়েন করলি, তাই তো আমি ছুটি দিয়ে দিলাম। আমি চাই আজ তুই তোর বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় কাটা, কারণ বিজনেসে ঢুকলে তখন তো আর তেমন সময় পাবি না, তখন ওরা বললেও তুই সময় বের করতে পারবি না। অ্যান্ড দ্যাটস ওয়াই আজ আমি নিজ থেকে তোকে সুযোগ দিচ্ছি, তোর বন্ধু বান্ধবদের সাথে কিছুটা সময় এনজয় কর গিয়ে। এদিকটা আমি সামলে নেব।